ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলসফি টিউশন। এই ক্লাসে আমরা বিবর্তনের সংজ্ঞা নিয়ে আলোচনা করব, বিবর্তনের নিয়মগুলি নিয়ে আলোচনা করব, চার প্রকার নিরপেক্ষ বচনকে বিবর্তন করলে বিবর্তিত বচন হিসেবে কোন কোন বচন পাওয়া যায় সেটা নিয়েও আলোচনা করব। সঙ্গে আলোচনা করব বিপরীত পথ এবং বিরুদ্ধ পথকে নিয়ে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করি। তাহলে দেখো, প্রথমে বিবর্তনের সংজ্ঞাটি নিয়ে আলোচনা করি। কি রয়েছে বিবর্তনের সংজ্ঞায়? যে অবরোহ অমাধ্যম অনুমানে পরিমাণের পার্থক্য না করে কেবলমাত্র গুণের পার্থক্য করে হেতুবাক্যের উদ্দেশ্য পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসাবে এবং হেতুবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় পদ হিসাবে গ্রহণ করা হয় তাকে বিবর্তন বা ব্যবর্তন বা প্রতিবর্তন বলে। তো আমরা দেখো, বিবর্তনটা কি? বিবর্তনটা হচ্ছে একটা অবরোহ অনুমান। কেন অবরোহ অনুমান? কারণ এখানে যে সিদ্ধান্তটা নিঃসৃত হয় সেটা অনিবার্যভাবে নিঃসৃত হয়। এবং অমাধ্যম অনুমান কেন? কারণ এখানে একটা মাত্র হেতুবাক্য থেকে একটা সিদ্ধান্ত নিঃসৃত হয়। বোঝা গেল? তাহলে বিবর্তনটা অবরোহ অমাধ্যম অনুমান কেন? কারণ বিবর্তনটা একটা হেতুবাক্য থেকে একটা সিদ্ধান্ত নিঃসৃত হয় বিবর্তনে, এবং যে সিদ্ধান্তটা নিঃসৃত হয় সেটা অনিবার্যভাবে নিঃসৃত হয়। কি বলছে? পরিমাণের পার্থক্য না করে। তাহলে পরিমাণের পার্থক্য না করে, পরিমাণ অনুসারে বচন কত প্রকার? পরিমাণ অনুসারে বচন হচ্ছে দুই প্রকার, তাই তো? একটা হচ্ছে সামান্য, আর হচ্ছে বিশেষ। তাহলে পরিমাণ অনুসারে বচন কত প্রকার? দুই প্রকার। তাহলে কি বলছে? পরিমাণের পার্থক্য না করে, মানে আশ্রয় বাক্যটা যদি সামান্য বচন হয় তাহলে সিদ্ধান্তটাকেও সামান্য বচন হতে হবে, এবং আশ্রয় বাক্যটা যদি বিশেষ বচন হয় তাহলে সিদ্ধান্তকেও কিন্তু বিশেষ বচন হতে হবে। তাহলে কিন্তু পরিমাণের পার্থক্য হবে না। যদি আশ্রয় বাক্যটা সামান্য বচন হয় এবং সিদ্ধান্তটাকে যদি আমরা বিশেষ বচন করি তাহলে কিন্তু সেক্ষেত্রে পরিমাণের পার্থক্য হয়ে যাবে। অর্থাৎ তাহলে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তকে হয় সামান্য বচনে করতে হবে নতুবা বিশেষ বচনে করতে হবে। অর্থাৎ একটা সামান্য বচন আর অন্যটা বিশেষ বচন, এরকম কিন্তু করা যাবে না। তাহলে পরিমাণের পার্থক্য না করে কেবলমাত্র গুণের পার্থক্য করে, তাহলে পার্থক্যটা কিসের হবে? গুণের। আমরা জানি গুণ অনুসারে বচন কত প্রকার? গুণ অনুসারে বচন দুই প্রকার, তাই তো? সদর্থক আর হচ্ছে নয়র্থক। তাহলে দেখো, গুণের পার্থক্য করতে হবে, মানে একটা বচন যদি সদর্থক হয় তাহলে অপর বচনটিকে নয়র্থক করতে হবে, আর একটা বচন যদি নয়র্থক হয় তাহলে অপর বচনটিকে সদর্থক করতে হবে। পার্থক্য করে হেতুবাক্যের উদ্দেশ্য পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসেবে গ্রহণ করতে হবে, এবং কি বলছে? হেতুবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় পদ হিসেবে গ্রহণ করা হয় তাকে বিবর্তন বা ব্যবর্তন বা প্রতিবর্তন বলে। এবার চলো তাহলে এই বিরুদ্ধ পদটা কি সেটা আলোচনা করি। দেখো, মনে করো সাদা, এটা একটা পথ। বোঝা গেল? তাহলে সাদা হচ্ছে একটা পথ। এবার এই সাদা পদের সাদা ভিন্ন অন্য পদগুলিকে বলা হচ্ছে বিপরীত পদ। মনে করো কালো, সাদার বিপরীত পদ কি? কালো। সাদার বিপরীত পদ লাল হতে পারে, সাদার বিপরীত পদ হলুদ হতে পারে, সাদার বিপরীত পদ নীল হতে পারে। তাহলে একটা পথ ভিন্ন অপর যে পদগুলো রয়েছে সেই অপর পদগুলিকে বলা হয় বিপরীত পদ। এবার বিরুদ্ধ পদটা কি? কোনো একটা পদের যতগুলো বিপরীত পদ আছে এই প্রত্যেকটা বিপরীত পদের সমষ্টিকে বলা হচ্ছে বিরুদ্ধ পদ। কি বললাম? কোনো পদের যতগুলো বিপরীত পদ আছে সেই বিপরীত পদগুলির সমষ্টিকেই বলা হচ্ছে বিরুদ্ধ পদ। তাহলে সাদার বিপরীত পদ নীল হতে পারে, কালো হতে পারে, লাল হতে পারে, হলুদ হতে পারে, গোলাপি হতে পারে, সবুজ হতে পারে। তাহলে সাদা পদের বিপরীত পদ এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা, কিন্তু এই প্রত্যেকটা বিপরীত পদকে যখন আমরা
একসঙ্গে যুক্ত করব তখন সেটাকে বলা হচ্ছে বিরুদ্ধ পথ। ক্লিয়ার? আর এই বিরুদ্ধ পথটাকে প্রকাশ করা হয় অ বসিয়ে। তাহলে কোনো পদের আগে যখন আমি অ বসিয়ে একটা হাইপেন দিয়ে মূল পদটাকে লিখব তখন সেই পদটা হয়ে যায় বিরুদ্ধ পথ। তাহলে সাদা পদের বিপরীত পথ কি? সাদা পদের বিপরীত পথ নীল। সাদা পদের বিপরীত পথ কি? কালো। সাদা পদের বিপরীত পথ কি? লাল। সাদা পদের বিপরীত পথ কি? হলুদ। কিন্তু সাদা পদের যখন বিরুদ্ধ পথ আমি বলবো তখন এই যে পদগুলো রয়েছে বিপরীত পদগুলো, এই বিপরীত পদগুলোর সমষ্টিকে বলবো আমরা বিরুদ্ধ পথ, যেটাকে প্রকাশ করা হয় অ সাদা দিয়ে। বোঝা গেল? তাহলে কোনো পদের আগে যদি আমি অ বসিয়ে দিয়ে একটা হাইপেন দিয়ে মূল পদটাকে লিখি তাহলে সেই পদটা হয়ে যায় বিরুদ্ধ পদ। আশা করি তোমরা বুঝে গেছো। আচ্ছা, গেল। এবার দেখো একটা উদাহরণ দিয়েছি, এ বচন সকল মানুষ হয় শিক্ষক। তাহলে সকল মানুষ হয় শিক্ষক, এটা কি? এটা হয়ে যাবে হেতু বাক্য, তাই তো? তাহলে সকল মানুষ হয় শিক্ষক, এটা হয়ে যাবে হেতু বাক্য বা আশ্রয় বাক্য। এই হেতু বাক্য বা আশ্রয় বাক্যটিকে বিবর্তনে কি বলে? বিবর্তনে বিবর্তনীয় বলা হয়। তাহলে হেতু বাক্য বা আশ্রয় বাক্যকেই বিবর্তনে বলা হয় বিবর্তনীয়। আর যেহেতু সুতরাং চিহ্ন রয়েছে কাজে এটা হচ্ছে সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটাতে দেখো কোনো মানুষ নয় অশিক্ষক, তাহলে এটা হচ্ছে কি? সিদ্ধান্ত। তাহলে সিদ্ধান্তটাকে বলা হচ্ছে কি? বিবর্তিত। তাহলে হেতু বাক্যকে বলা হচ্ছে বিবর্তনীয় আর সিদ্ধান্তকে বলা হচ্ছে বিবর্তিত। যখন আমরা বিবর্তন করব তখন কিন্তু আমাকে হেতু বাক্য এবং সিদ্ধান্ত এই শব্দগুলো না লিখে এই বিবর্তনীয় এবং বিবর্তিত এই শব্দগুলিকে লিখতে হবে। বোঝা গেল? আচ্ছা, এবার চলো উদাহরণটা থাক, আমরা আগে বিবর্তনের নিয়ম নিয়ে আলোচনা করি। তাহলে বিবর্তনের নিয়ম নিয়ম দেখো সংজ্ঞাটার মধ্যেই বিবর্তনের নিয়মটা লুকিয়ে রয়েছে। তাহলে কি? হেতু বাক্যের উদ্দেশ্য পদ, হেতু বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হবে। তাহলে হেতু বাক্যের উদ্দেশ্য পদ, দেখো হেতু বাক্য কি? হেতু বাক্য হচ্ছে মানুষ। তাহলে হেতু বাক্যের উদ্দেশ্য পদটা সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হবে। তাহলে হেতু বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হবে। এরপরে আমরা বলতে পারি হেতু বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় পদ হবে। তাহলে দেখো হেতু বাক্যের বিধেয় পদ কি রয়েছে? তাহলে হেতু বাক্যের বিধেয় পদ রয়েছে শিক্ষক। তাহলে বিধেয় পদের বিরুদ্ধ পদটা আমি একটু আগেই আলোচনা করলাম। তাহলে শিক্ষক এই শব্দটা বা এই পদটার আগে যদি আমরা একটা অ বসিয়ে দেই এবং তারপরে হাইপেন দিয়ে মূল পদটাকে লিখি তাহলে সেই পদটাকে বলা হচ্ছে বিরুদ্ধ পদ। তাহলে হেতু বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদটা সিদ্ধান্তে বিধেয় পদ হবে। তাহলে দেখো হেতুবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হবে, হেতুবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় পদ হবে। এই দুটো নিয়মকে বলা হচ্ছে বিবর্তনের সংজ্ঞা সংক্রান্ত নিয়ম বা লক্ষণ সংক্রান্ত নিয়ম। বোঝা গেল? তাহলে সংজ্ঞা সংক্রান্ত নিয়ম বা লক্ষণ সংক্রান্ত নিয়ম কিন্তু এই দুটো নিয়মকে বলা হয়। এরপরে চলো 3 নাম্বার, হেতুবাক্য ও সিদ্ধান্তের
গুণ ভিন্ন হবে। তাহলে হেতুবাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। তাহলে দেখো হেতুবাক্যটা কোন বচন? হেতুবাক্যটা সদর্থক বচন। সিদ্ধান্তটা কোন বচন? সিদ্ধান্তটা নয়র্থক বচন। তার মানে এখানে কিন্তু গুণের পার্থক্য করা হয়েছে। এটা সদর্থক বচন, এটা নয়র্থক বচন। এর জন্য বলছে কি হেতুবাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। অর্থাৎ হেতুবাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্ত নয়র্থক হবে, এবং হেতুবাক্য যদি নয়র্থক হয় তাহলে সিদ্ধান্ত কি হবে? সদর্থক হবে। হলো, এই নিয়মটিকে বলা হচ্ছে গুণ সংক্রান্ত নিয়ম। তাহলে বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়ম। এরপরে চলো হেতুবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন হবে। তাহলে হেতুবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন হবে। আচ্ছা, হেতুবাক্যটা পরিমাণের দিক থেকে কোন বচন? সামান্য বচন। সিদ্ধান্তটা পরিমাণের দিক থেকে কোন বচন? সামান্য বচন। তাহলে এটাও সামান্য বচন, এটাও সামান্য বচন। তার মানে কি দুটোই সামান্য বচন, মানে পরিমাণের পার্থক্য হয় নি। এর জন্য বলছে হেতুবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন হবে। অর্থাৎ হেতুবাক্য যদি সামান্য হয় সিদ্ধান্তও সামান্য হবে, এবং হেতুবাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্তটাও কিন্তু বিশেষ বচন হবে। এই নিয়মটিকে বলা হচ্ছে বিবর্তনের পরিমাণ সংক্রান্ত নিয়ম। বোঝা গেল? তাহলে এই চারটা নিয়ম কিন্তু মনে রাখতে হবে। তাহলে লক্ষণ বা সংখ্যা সংক্রান্ত নিয়ম দুটো, হেতুবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্যপদ হবে, হেতুবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় পদ হবে। গুণ সংক্রান্ত নিয়মটা কি? হেতুবাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। অর্থাৎ হেতুবাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্ত নয়র্থক হবে, আর হেতুবাক্য যদি নয়র্থক হয় সিদ্ধান্ত সদর্থক হবে। পরিমাণ সংক্রান্ত নিয়মটা কি? হেতুবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন হবে। অর্থাৎ হেতুবাক্য যদি সামান্য হয় সিদ্ধান্ত সামান্য হবে, এবং হেতুবাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত বিশেষ বচন হবে। তাহলে যদি আমরা চার প্রকার নিরপেক্ষ বচনের বিবর্তিত রূপ দেখি তাহলে দেখো, তাহলে এ বচন, এ বচনটা কোন বচন? সামান্য বচন। তাহলে এ বচনের বিবর্তিত রূপ কি হবে? এ বচনের বিবর্তিত রূপ হবে ই বচন। তাহলে এ বচনটা সদর্থক বচন, ই বচনটা নয়র্থক বচন। এ বচনটা সামান্য বচন, ই বচনটাও সামান্য বচন। কারণ গুণের পার্থক্য হবে কিন্তু পরিমাণের কোনো পার্থক্য হবে না। ঠিক একইভাবে ই বচনকে যদি বিবর্তন করা হয় তাহলে বিবর্তিত বচন হিসেবে এ বচন হবে। একইভাবে আই বচনকে যদি আমরা বিবর্তন করি তাহলে ও বচন পাবো, আর ও বচনকে যদি বিবর্তন করি তাহলে আই বচন পাবো। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এ বচনকে বিবর্তন করলে ই বচন হবে, ই বচনকে বিবর্তন করলে এ বচন হবে, আই বচনকে বিবর্তন করলে ও বচন হবে, এবং ও বচনকে বিবর্তন করলে আই বচন হবে। বোঝা গেল? আচ্ছা, একটা উদাহরণ দেই। কোন কোন ছাত্র হয় সৎ। তাহলে কি বলছিলাম? বিবর্তনে হেতুবাক্যটা কি হবে? বিবর্তনীয়। তাহলে কোন কোন ছাত্র হয় সৎ, এটা হয়ে গেল বিবর্তনীয়। তাহলে সুতরাং তাহলে বিবর্তিত বচন হিসেবে কোন বচন হবে? তাহলে আই বচনকে যদি বিবর্তন করি কোন বচন হবে? ও বচন। তাহলে ও বচন দিয়ে কি হবে? কোন কোন হেতুবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তে উদ্দেশ্যপদ হবে। ছাত্র নয়, হেতুবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদটা সিদ্ধান্তে কি হবে? বিধেয় পদ হবে। তাহলে অ সৎ। তাহলে এটা হয়ে গেল কি? বিবর্তিত। মনে রাখবে অ এর পরে কিন্তু হাইপেন দিতে হবে, না হলে কিন্তু বিরুদ্ধ পদ হবে না। যদি মনে করো এই সাদা, এর বিরুদ্ধ পদ কি হবে? অ সাদা। আবার মনে করো সাদা,
এর বিরুদ্ধ পদ যদি কেউ অসাদা লেখে তাহলে কিন্তু সেটা ভুল হবে। তাহলে এটা সঠিক কিন্তু এটা ভুল, কারণ এখানে অ এর পরে কিন্তু হাইফেন নেই। কাজেই অ এর পরে অবশ্যই হাইফেনকে দিতে হবে, তবেই বিরুদ্ধ পদ হবে। যদি না দাও তাহলে কিন্তু সেটা বিরুদ্ধ পদ হবে না, সেটা একটা পদই হবে। হলো? তাহলে এই ছোট ছোট বিষয়গুলোকে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এবার তোমাদের পরীক্ষায় যেভাবে আসবে সেটা হচ্ছে বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে যদি বিবর্তন করতে বলে তবেই বিবর্তন করতে হবে, কিন্তু ডিরেক্টলি এভাবে দেওয়া থাকবে না, বাক্য দেওয়া থাকবে। সেই বাক্যগুলিকে বচনে রূপান্তর করে আবর্তন করতে বলতে পারে, বিবর্তন করতে বলতে পারে, যেটাই করতে বলবে সেটাই কিন্তু করতে হবে। এর জন্য বাক্য থেকে বচনে রূপান্তরের নিয়মাবলীগুলোকে খুবই ভালোভাবে জানতে হবে। চলো আজকে এ পর্যন্ত থাকবে, পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।